খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, স্বাগত আজকের এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। চলছে মিরপুর টেস্ট। শতক হাঁকিয়েছেন শততম টেস্টে মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত যিনি শতক হাঁকিয়েছেন লিটন কুমার দাসও। টেস্টের অভিজাত এই ফরম্যাটে আভিজাত্যের শতক নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মুশফিক, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদদের ক্রিকেট কোচ মোহাম্মদ আখিনুজ্জামান রুশো। রুশো ভাই, আজকে খেলার মাঠের এই আয়োজনে আপনাকে স্বাগত। একেবারেই ছোটবেলা থেকে দেখেছেন, আপনার হাত ধরেই ধীরে ধীরে তারা বড় হয়েছে। এখন মুশফিকুর রহিম শততম টেস্টে শতক হাঁকিয়েছেন, এবং এই যে অভিজাত যে ফরম্যাট আমরা টেস্ট ক্রিকেটকে বলি, সেখানে একেবারেই শর্ট লিস্টেড যদি বলা হয়, তাহলে এর আগে মাত্রই 10 জন শততম টেস্টে সেঞ্চুরি করার মাইল ফলক অর্জন করেছিলেন, ইতিহাস গড়েছিলেন। সেই জায়গাতে মুশফিক 11তম প্লেয়ার হিসেবে নাম লেখালেন। কেমন লেগেছে পুরো ইনিংসটা? ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে আজকে, এবং আজকে এই আপনাদের এখানে এসেও এই যে মুশফিকের যে শততম টেস্টে 100 রান, এটা গতকাল আমি মাঠে ছিলাম তার খেলাটা উপভোগ করার জন্য। গতকালই আমি অধীর আগ্রহে ছিলাম যে মুশফিকের শতকটা যদি আজকেই হয়ে যেত, আজকে দেখে যেতে পারতাম। হয়তো এটা একটা আকাঙ্ক্ষা ছিল, আজকে সকালে এসে সে শতকটা সে পূরণ করেছে। তো আসলে মুশফিকের দ্বারা যে 100তম টেস্ট খেলা, এটা কিন্তু আসলে একটা অনেক বড় ক্রেডিটের বিষয়। মুশফিক কিন্তু যে চেষ্টাটা তার ভিতরে ছিল, যে তার ডেডিকেশন, যে সে যে আসলে এত লং টাইম ধরে সে যে একটা ক্রিকেট খেলতে পারে, সেই মুশফিক কিন্তু দেখিয়ে গেল। এটার পিছনে কিন্তু আমি যদি মনে করি যে ওর ডেডিকেশনটা, ওর ডিসিপ্লিনটা, এবং ওর যে চাওয়া, যেটা হাংরি, সে যে একটা মনে হয় তার একটা গোল ছিল যে আমি বাংলাদেশের হয়ে একটা কিছু একটা করব, সেই কারণেই কিন্তু সম্ভব হয়েছে। এবং কালকে তার খেলাটাও আমি দেখেছি কিন্তু, যে আসলে তার যে সে যে 100তম টেস্টে যে শতক রান করবে, সেই ধরনের তার একটা ভিতরে কিন্তু আকাঙ্ক্ষা ছিল, যে খেলাটা যেভাবে শুরু করা দরকার ছিল কিন্তু সেভাবেই সে শুরু করেছে, মানে কনফিডেন্ট দিয়ে সে কিন্তু শুরু করেছে। এই জন্যই কিন্তু সেই জিনিসটা পেরেছে। কিন্তু গতকাল আপনি মাঠে ছিলেন, মুশফিকের ইনিংসটা দেখেছেন, মানে ওই সময় কি মনে হচ্ছিল যে, মানে যেটা হয় যে নার্ভাস 90s গিয়ে বা 99 রানে অপরাজিত, পরের দিন একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে পুরো রাতটা আসলে সেখানে নিশ্চয়ই এটা নিয়ে দুশ্চিন্তা হয়েছে, চিন্তা হয়েছে। তবে মুশফিকুর রহিমকে এই পুরোটা ক্যারিয়ারে বাংলাদেশে সাধারণত টেস্ট ক্রিকেট নিয়ে এই সুদূর প্রসারী চিন্তাভাবনা আসলে খুব বেশি ক্রিকেটারের দেখা যায় না, বা ওই ফর্মেটটা অত গুছিয়ে খেলা। মুশফিক আসলে কোন জায়গায় ব্যতিক্রম ছিলেন আপনার কাছে মনে হয়? মুশফিক আমি আসলে ব্যতিক্রম মনে করি। সে আসলে সবসময় একটা রুটিন ওয়ার্কের মধ্যে থাকে সে, এবং রুটিন ওয়ার্কের ভিতর আছে বিধায় কিন্তু সে কিন্তু এই এততম টেস্টটা খেলতে পারে, 100টা টেস্ট খেলতে পেরেছে। এবং আমি মুশফিকের ক্ষেত্রে আরও যেটা আমি মুশফিকের মধ্যে যেটা দেখেছি আমি, যে আসলে মুশফিক আসলে সবসময় একটা বড় কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, যে তার বড় একটা আকাঙ্ক্ষা যে আমি বড় কিছু করতে চাই, দেশের জন্য আরও কিছু কন্ট্রিবিউশন করতে চাই। সে যা এমন কিছু করতে চায় যেন দেশ তাকে স্মরণ করে, বা এটা যেন উদাহরণ হয়, এবং এটাই যেন তাকে যেন স্মরণ করে নেক্সট জেনারেশন যারা আসতেছেন, যে যেন আমাকে স্মরণ করে বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায়। কিন্তু এটাই মুশফিকের ভিতরে আমি সবচেয়ে বড় গুণ দেখি। এবং ছোটোবেলা থেকেও আমি মুশফিককে দেখেছি যে মুশফিক যখন আমাদের সামনেই সে ভর্তি হয়েছে ওখানে বিকেএসপিতে, এবং এর ভিতরে ছোটোবেলা থেকেই তার একটা জিনিস দেখা গেছে যে আসলে এটা যে বড় প্লেয়ার হওয়ার যে একটা তার ভিতরে একটা আকাঙ্ক্ষা, যে ধরনের কিভাবে করলে বড় প্লেয়ার হবে। এবং আমাদের যখন কথাগুলো বলতাম, সে কিন্তু ওইভাবে কথাগুলো শুনতো, যে আসলে স্যাররা কী বলতেছে, কোন কাজগুলো করলে আমি হয়তো সামনের দিকে যাব, যে আমাদের গোল সেটগুলো আসলে কীভাবে গোল সেট করতে হয় একটা প্লেয়ার সামনে যাওয়ার জন্য, লক্ষ্য অর্জন করার জন্য, এইগুলোর প্রতি সে খুব মানে খুব ছিল, ডেডিকেটেড ছিল। পরিসংখ্যানটা আসলে কত সমৃদ্ধ, এবং তিনি যে কোন অবস্থায় বা কোন উচ্চতায় আসলে পৌঁছে গিয়েছেন, সেটা যদি তার পরিসংখ্যান ঘাটা যায়, তাহলে কিন্তু সেটা এমনিতেই বোঝা যাবে। এবং সেই পরিসংখ্যানগুলো আসলে আমরা একটু এই মুহূর্তে আমাদের হাতে আছে, আমরা সেই পরিসংখ্যানটা দেখতে চাই। 3 ফরম্যাটে 100 ম্যাচ খেলা ক্রিকেটার, সেখানে নিউজিল্যান্ডের রস টেইলর রয়েছেন, 112 টেস্ট ম্যাচ খেলেছেন, 236টা ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, টি20 খেলেছেন 106টা। ভারতের বিরাট কোহলি, তিনি তার মানে লাইফের ডিসিপ্লিন বা ক্রিকেটের জন্য তিনি যেই ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, সেটা তার জীবন কাহিনী দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। 123 টেস্ট খেলেছেন, ওয়ানডে 305টা, এবং টি20 125টা। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার 112টা টেস্ট ম্যাচ খেলেছেন, 161 ওয়ানডে, 110টা টি20 ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের টিম সাউদি
107 টেস্ট, 161 ওয়ানডে, টি-20তে 126টি ম্যাচ খেলেছেন। 5 নম্বরে কিন্তু মুশফিকুর রয়েছেন এবং একেবারেই শর্ট লিস্টেড। 100 টেস্ট ম্যাচ, 274টি ওয়ানডে এবং 102টি টি-20 ম্যাচ। তার মানে এই পুরো ক্রিকেটের যে ইতিহাসটা দীর্ঘদিনের, এবং অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তারা এই প্রথাটা শুরু করেছিল ক্রিকেট খেলার, এবং এত বছর পরে এসে দুই শতক পেরিয়ে গেছে, তারপরে এসে এখন ক্রিকেটের এই ফরম্যাটটাতে আমরা 3 ফরম্যাটের যেই ব্যাপারটা, পরিসংখ্যানটা, সেখানে আমরা দেখেছি যে কেউ হয়তো অনেক বেশি ওয়ানডে খেলেছেন, অনেক বেশি টেস্ট খেলেছেন, কিংবা অনেক বেশি টি-20 খেলছেন। কেউ টি-20 ফেরিওয়ালা বলা হয় অনেককে। আবার আমরা দেখেছি যে কুকের মতো, অ্যালিস্টার কুকের মতো প্লেয়ার, যিনি কিনা টেস্টের জন্যই ওয়ানডে বা টি-20 ছেড়েছেন। মুশফিকুর রহিম কিংবা এই যে 5 জন প্লেয়ার, তারা আসলে এই জায়গায় ব্যতিক্রম। এবং বাংলাদেশের মতো জায়গায় থেকে, যেখানে আসলে খুব বেশি সুদূরপ্রসারী পরিকল্পনা কিন্তু করা হয় না, আমরা সবসময় কিন্তু বলি যে নেক্সট সিরিজ বা নেক্সট ম্যাচ বা সামনের সিরিজটা, সামনের টুর্নামেন্টটা, এই ধরনের চিন্তাভাবনাটা করা হয়। এই যে মানে অর্জনটাকে কীভাবে দেখছেন? না, এই অর্জনটা ডেফিনেটলি আমি ভালো চোখেই দেখছি, কারণ মুশফিক যে আজকে যে 100তম টেস্ট খেলছে, এটা কিন্তু অনেক লং টাইম ধরে খেলছে, কিন্তু আর অন্যান্য যাদের কথা বললেন এরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে করে ফেলছে, কিন্তু মুশফিকের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। সেই ক্ষেত্রে আমি মুশফিককে আমি বলবো যে এক্সিলেন্ট, যে সে এত লং টাইম তার এই যে আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য সে ধৈর্য সহকারে, যে সে যে আসলে এই ধরনের একটা ইতিহাস গড়ার জন্য সে চেষ্টা করছিল, বা আমি আরও ক্রিকেট খেলতে পারি, সে বুঝাইতে চাচ্ছিল যে আসলে সময়টা আসলে কোনো ফ্যাক্টর না, যদি সেখানে ফিটনেস, তার যদি ডেডিকেশন থাকে, তার যদি আকাঙ্ক্ষাটা ওই রকম থাকে যে আমি 100তম টেস্ট খেলবো, সেটা যতদিনেই হোক আমি এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে চাই, এই চাওয়াটাই কিন্তু ওকে সামনের দিকে নিয়ে গেছে। এবং এই চাওয়াটাই আজকে তার এই যে মাইলফলক হিসেবে কিন্তু একটা উদাহরণ, কিন্তু একটা যে আসলে বয়সটা কিন্তু এখানে ফ্যাক্টর না। মুশফিকের একটা মোটামুটি 35 ক্রস করে গেছে, যেখানে এই বয়সে বা কেতে অনেকে খেলা ছেড়ে দেয়, বা মুশফিক এখনও কিন্তু আমরা আশা করি ও আরও, আমি মনে করি সে আরও 50টা টেস্ট খেলার মতো তার এই ফিটনেস লেভেলটা এখনও কিন্তু আছে। আমরা চাবো যেন মুশফিক যেন এই ক্রিয়াটা আরও বজায় রাখুক, সামনের দিকে সে আরও এই খেলাটাকে চালিয়ে যাক, আরও কিছু হিস্ট্রি গড়ে যাক আর কি। মুশফিকের পক্ষেই কিন্তু সেটা সম্ভব আমি মনে করি আর কি। ফিটনেস, পারফরমেন্স এবং যেই খেলার যে স্ট্যামিনা, এই 3টা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আরও 50 টেস্ট মুশফিকুর রহিম খেলতেই পারবেন। সেই চিন্তাধারাটা একজন কোচ হিসেবে আপনি সবচেয়ে ভালো বুঝবেন, আপনার শিষ্য আসলে কোন ধরনের চিন্তাভাবনাটা করছে। কালকে যখন মুশফিকুর রহিমকে এরকম একটা সংবর্ধনা দেওয়া হচ্ছিল, মুমিনুল দিন শেষে এসে যখন গণমাধ্যমে কথা বলেছেন, তিনি বলেছেন যে মানে সংবর্ধনাটা দেখে মনে হচ্ছিল মুশফিক ভাইকে হয়তো বিসিবি বিদায় জানাচ্ছে। পুরো প্রক্রিয়ার মধ্যে আপনি ছিলেন। এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বলা হয় যে সিনিয়র প্লেয়ারদেরকে আমরা সম্মান জানাতে পারি না, সেই যে একটা মানে অপবাদ, সেখান থেকে কি বিসিবি কিছুটা হলেও বেরোতে পারলো কিনা? না, আসলে না, বিসিবিকে আমি এটা ধন্যবাদ দিই যে বিসিবি এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করছে, এই ধরনের একটা প্লেয়ারকে অনার দেওয়ার জন্য। এবং এর সাথে একটা জিনিস দেখেন যে মুশির যে এই 100তম টেস্টকে ঘিরে যে সবার যে ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যে ধরনের একটা চাওয়া পাওয়া ছিল, সে চাওয়া পাওয়াটা কিন্তু মুশফিক পূরণ করে দিয়েছে। এবং এর পাশাপাশি যে দলের একটা যে সাপোর্ট ছিল, আমি মনে করি যে লিটন, মমিনুল যে ওই সময় তার সাথে যেভাবে কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা যে আসলে এই ইনিংসটাকে সহযোগিতা করছে মুশফিককে, এবং মমিনুলও যেভাবে ওর ইনিংসটাকে দায়িত্ব সহকারে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এখানে একটা আমি মনে করবো যে আসলে এই মুশফিকের এই হিস্ট্রিটার পিছনে সবার যে কন্ট্রিবিউশনটা, এটা খুব আমার ভালো লেগেছে যে তারা আসলে এই টেস্টটাকে সেইভাবেই নিয়েছে যে এটা যেন হিস্ট্রি হয়ে থাকে মুশফিক ভাইয়ের জন্য। এইটা আমি আসলে মমিনুলকেও এটা মমিনুল বলেন, লিটন বলেন, যারা আছে এবং টিমের যারা আছে সবাই তাকে সাপোর্ট করছে বিধায় আজকে কিন্তু সেই সাপোর্টটা পাওয়ার মাধ্যমে কিন্তু আজকে এত বড় একটা সে সুযোগ করে দিয়েছে, মানে সুযোগ পেয়েছে, 100 রান করেছে, অ্যান্ড টিমও একটা ভালো পর্যায়ের দিকে যাচ্ছে। সবাই কিন্তু ফোকাসটা ছিল যে একটা আমরা ভালো সিরিজ খেলবো, বা ভালো এই আজকে যে আমার যে টেস্টটা, একটা ভালো টেস্ট আমরা উপহার দেবো। রুশো ভাই, আমার যতটুকু মনে পড়ে যে মুশফিকের টেস্ট অভিষেক হওয়ার পরবর্তীতে গিয়ে আসলে অ্যালিস্টার কুকের টেস্টে ডেবু হয়, এবং 2015-16 সালের দিকেই মাত্র 8-10 বছরের মধ্যেই অ্যালিস্টার কুক, যিনি ইংল্যান্ডের টেস্ট টিমের অধিনায়ক ছিলেন দীর্ঘদিন ধরে, তিনি 100 টেস্ট খেলে ফেলেছিলেন। মুশফিকের ডিউরেশনটা যদি চিন্তা করা হয়, 2005 সালে তার ডেবু হয় লর্ডসে, টেস্ট ক্যাপ পরেন তিনি, এবং এই ক্যাপটা আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে বলে। তো তিনি এখন 2025 সাল, প্রায় 20 বছরের বেশি সময় লেগেছে খেলতে। এই যে লম্বা একটা জার্নি, মানে অন্যান্য দেশের প্লেয়ারদের থেকে বাংলাদেশের প্লেয়ারের
হয়ে এই 100 টেস্ট খেলার জার্নিটা, কারণ আমরা প্রতি বছর খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না, এই জার্নিটা কত কঠিন বলে মনে হয় আপনার? এই জার্নিটা তো ডেফিনেটলি আমি মনে করি খুব কঠিন। এটা কঠিনটাকে সে সহজ করেছে, বিকজ সে যে আমি বললাম রুটিন ওয়ার্ক, সে যে মেনটেনেন্স করে, নিজেকে যে মেনটেনেন্স করে, সে যে আসলে আমি বলবো যে ফিটনেস ট্রেনিংটা বলেন, নিজের ডিসিপ্লিনটা বলেন, নিজের যে একটা গোল আছে, সেই গোলটা তো অবশ্যই একটা সে টার্গেট নিয়ে সে আজকে এই জায়গায় আসছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মুশফিককে যেভাবে যে গাইড করে যে তাকে যে নিয়ে গিয়ে আজকে 100তম টেস্ট 20 বছর লাগছে তার, এটা সম্পূর্ণ কিন্তু মুশফিকের কারণেই হচ্ছে আমি মনে করি আর কি। তার মানে চাওয়া থাকেই কিন্তু এই জিনিসটা হয়েছে। সে চাইছে যে আমি আসলে আমাকে খেলতে হলে আমার ফিটনেসটা ধরে রাখতে হবে, আমার এই 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 লেভেলটাতে খেলতে আমাকে যুদ্ধ করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই জিনিসটা মুশফিক আজকে দেখিয়ে দিল যে আসলে এই যে লং টাইমটা আসলে এটা কিভাবে মেনটেনেন্স করা যায়, এটা মুশফিক আজকে পারার একমাত্র কারণ সে তাকে মেনটেনেন্স করে গেছে, তার যে রুটিন ওয়ার্কটাকে সে রুটিনের মতো করেই কাজটাকে সামনের দিকে নিয়ে মুশফিকের যুদ্ধের কথা বলছিলেন আপনি, এবং সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন বলাই যায়। এবং সেই যদি আমরা বলি যে সেরা 11-র মধ্যে তিনি আছেন অন্তত একটা পরিসংখ্যানের দিক থেকে, সেটা হচ্ছে যে ১৭তম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন। আমরা সবসময় বলি মানসিকতা, টেম্পারমেন্ট সব কিছুর ব্যাপার থাকে, তো পরিসংখ্যানটা যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা অন্যান্য যেই প্লেয়াররা রয়েছেন তাদের কিন্তু তালিকাটাও দেখতে পাবো, এবং সেখানে 11তম প্লেয়ার হিসেবে তিনি সেঞ্চুরি করেছেন। আমরা তালিকাটা একটু দেখে নিতে চাই। ১৭তম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে প্রথম করেছিলেন যিনি, তিনি কলিন কাউড্রে, অস্ট্রেলিয়ার 104 রান করেছেন। জাভেদ মিয়াঁদাদ তিনি ভারতের বিপক্ষে করেছেন 145 রান। গর্ডন গ্রিনিজ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, তিনি ইংল্যান্ডের বিপক্ষে 149 করেছিলেন। অ্যালেক স্টুয়ার্ট তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 105 রান। আমরা এই ক্রমিকে যদি আমরা দেখতে পাই তাহলে পরবর্তী ক্রমিকে আমরা দেখতে পাবো মুশফিকুর রহিমের নাম, এবং সেখানে 11তম যেই নামটা সেখানে মুশফিকুর রহিমের নাম, এবং তিনি আজকে সকালে এই রেকর্ডটা করেছেন। যেই বিষয়টাই একটু আসতে চাই সেটা হচ্ছে যে মুশফিকুর রহিমকে আমরা বিভিন্ন সময় দেখেছি তার ক্যারিয়ারে অনেক উত্থান পতন গিয়েছে, এবং বিভিন্ন সময় তিনি কখনো একটানা পারফর্ম করেছেন। মিস্টার ডিপেন্ডেবল খ্যাতিটা তার 2014, 15, 16 সালের দিকে এসেছে। তবে পরবর্তী সময়ে আমরা কিন্তু মুশফিকুর রহিমকে একটু দেখেছি যে কখনো কখনো তিনি খুব বেশি রিভার্স সুইপ শট খেলার প্রবণতা, সুইপ শট খেলার প্রবণতা, কিংবা তার যে ট্রেডমার্ক শটটা স্লক সুইপ, সেগুলো করতে গিয়েও তিনি আউট হয়ে গেছেন। মানে কোচিংয়ের দৃষ্টিকোণ থেকে আপনার কাছে কি মনে হয়, মানে এই যে একটা প্লেয়ার যখন একটা নির্দিষ্ট বলে বা নির্দিষ্ট ধরনের আউটের মধ্যে বা ওই বৃত্তে ঘুরপাক খায়, তখন আসলে সেখান থেকে কিভাবে কাম আউট করা উচিত, এবং মানে মুশফিকের এই জার্নিটা কেমন ছিল, কথা হয়েছে কিনা মুশফিকের? না, মুশফিকের আসলে আপনি যেটা বললেন যে হয়তো একটা সময় বেশ কিছুদিন আগে সে হয়তো আসে হয়তো রিভার্স সুইপ বা সুইপ, আসলে ও এই শটসগুলো খুব এনজয় করতো আর কি মুশফিক। কিন্তু একটা সময় দেখা গেছে ওই শটসগুলোতে সে হয়তো আউট হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সে এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছে যে বিগত 1 বছর আগে বা আমি 1.5 বছরে ধরি, এরপরে কিন্তু এই শটসগুলোতে সে আর যায় না। সে জানে যে আমাকে এই শটসগুলোতে কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে। যখন একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে তাকে কোনটা ডিস্টার্ব করছে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। সে যদি যখন রিয়েলাইজ করছে তারপরে কিন্তু সে আর কিন্তু ওই শটসটাতে আর 1.5 বছর হলো জানে যে আমাকে আরও লং ওয়ে টু গো, আমাকে সামনের দিকে যাইতে হবে, একটা ভালো ইনিংস খেলতে হলে আমাকে ডিসিপ্লিন ওয়াইসে যেতে হবে। সেই ডিসিপ্লিনটাতে আবার সে নিজেকে কামব্যাক করাতে পারছে, এটাই সবচেয়ে বড় জিনিস কিন্তু, যে আসলে ডিসিপ্লিন ব্যাটিংটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু সে কিন্তু সেটাই তার প্রমাণ দিয়ে গেলো যে আসলে এই 1.5 বছরে কিন্তু সে অনেকগুলো কে খেলছে, সে প্রতিটার মধ্যেই কিন্তু তার একটা মানে খেলার একটা ধরন ছিল, গুছানো খেলা ছিল কিন্তু। এবং গতকালও সে পুরো খেলাটাই তার গুছানো খেলা, যে সে চাইলেই যে একটা বড় ইনিংস করতে পারে, সেটাই তার প্রমাণ কিন্তু। এই স্পেসিফিক জায়গাটা নিয়ে আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, তবে এখন মাঠের আজকের আলোচ্য বিষয় আভিজাত্যের শতক, আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়দের ক্রিকেট কোচ মোহাম্মদ আখিনুজ্জামান রুশো। রুশো ভাইয়া, আবারও স্বাগত আপনাকে আমাদের আলোচনায়। এবং আমরা মুশফিকুর রহিমের ছিলাম। মুশফিকুর রহিম হয়তোবা আমরা আমাদের মতো করে চিন্তা করছি, দর্শকরা একরকম করে চিন্তা করছেন, সতীর্থরা একরকম করে চিন্তা করছেন, কিন্তু ক্রিকেট আমরা বলি যে সবসময় যে মাঠে আসলে পরিসংখ্যানটা ঠিক, মাঠের খেলায় পরিসংখ্যানে সবকিছু সবসময় থাকে না, আবার অনেক সময় মাঠের খেলা তিনি কতটা ইম্প্যাক্ট রাখেন সেটা জানার জন্য পরিসংখ্যানটা আসলে অনেক জরুরি। এবং সেই জায়গায় আমরা যদি শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান দেখি, স্টিভেন স্মিথকে আমরা বলতাম যে
ফ্যাব ফোর বলা হতো, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি কিংবা জো রুটদের সাথে তাকে তুলনা করা হতো। শেষ কিছু ম্যাচে যদি স্টিভেন স্মিথের সাথে মুশফিকুর রহিমের স্ট্যাটটা আমরা দেখি, তাহলে সেই জায়গায় দেখবো যে মুশফিকুর রহিম অনেকটা এগিয়ে রয়েছেন স্মিথের কাছ থেকে। এবং আমরা শেষ 2020 সালের পর থেকে স্মিথ এবং মুশফিকুর রহিম যে ম্যাচগুলো খেলেছেন সেগুলো, মুশফিকুর রহিমের শেষ ম্যাচ অর্থাৎ মিরপুরে যে টেস্ট খেললেন সেটা এখানে ইনক্লুড করা হয়নি। স্টিভেন স্মিথ 47 ম্যাচ খেলেছেন, 82 ইনিংসে রান করেছেন 3,313, গড় 45.38 এবং 50 বা সেঞ্চুরিও ডেফিনেটলি তার রয়েছে। মুশফিকুর রহিমের কথা যদি আমরা বলি তাহলে ম্যাচ 30টা খেলেছেন, ইনিংস 53টা এবং রান 2141। গড়টা যদি আমরা দেখি দুজনের কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখবো যে স্মিথের চেয়ে মুশফিকের গড়টা বেশি এবং 6টা সেঞ্চুরি কিন্তু এই সময়ের মধ্যে করেছেন অবশ্যই। এবং স্মিথের যদি বলি সেই রেশিওটা হচ্ছে 50 করেছেন 15টা এবং 100 করেছেন 10টা। মুশফিক সেখানে 6টা 50 এবং 6টা সেঞ্চুরি বা 50-র জায়গায় যদিও মুশফিকুর রহিম একটু পিছিয়ে আছে, তবে স্টিভেন স্মিথের চেয়ে গড়ের দিক থেকে কিন্তু মুশফিকুর রহিম বেটার। এবং বাংলাদেশের হয়ে এই আমরা সাধারণত বেশিরভাগ সময় মুশফিকুর রহিমরা মিরপুরের উইকেটে বেশি খেলেছেন এবং মিরপুরের উইকেটটা এই আয়ারল্যান্ড টেস্টে যে ধরনের উইকেটটা আমরা দেখছি তার চাইতে তুলনামূলক কঠিন উইকেট থাকে এবং প্রথম দিন থেকে এখানে অনেক বেশি স্পিন করে, যার কারণে ব্যাটারদের জন্য কিন্তু খেলাটা আসলে খুবই কঠিন হয়ে যায়। এই ধরনের পরিসংখ্যানগুলো সামনে আসে, অ্যাজ এ কোচ আপনাদের আসলে কেমন লাগে যে আপনি এই ক্রিকেটারদেরকে গাইড করেছেন, আপনারা গাইড করছেন, পরামর্শ দিচ্ছেন, খারাপ সময়টাতে পাশে থাকছেন? স্মিথদের সাথে যখন এই মুশফিকুর রহিমদের তুলনাটা আসে তখন যখন দেখেন যে মুশফিকুর রহিমরা এগিয়ে আছেন কেমন লাগে? ডেফিনেটলি এটা আসলে খুবই এটা আমরা প্রাউড করার মতো আর কি, কোচ হিসেবে আমাদের প্রাউড করার মতো আমরা। এবং এখানে যে আপনি পরিসংখ্যানটা দেখালেন যে স্মিথের চাইতে মুশফিক কিন্তু মিনিমাম প্রায় 30টা টেস্ট কিন্তু পিছায় আছে। সেই দিক থেকে যদি ওরা তো অনেক টেস্ট 17 টেস্ট কম খেলেছে, 17 টেস্ট, আর আমরা কিন্তু টেস্ট আমরা কম খেলি। তো আমার হয়তো যদি ওর মতো যদি 80টা টেস্ট খেলতো আমার মনে হয় ওর চাইতে আরো 2000 রান সে বেশি করে ফেলতো। সেই সুযোগটা হয়তো মুশফিক কম পাইছে, এটাও হয়তো আমাদের একটা দুর্ভাগ্য, বা এটাও সে গড়ের দিক দিয়ে কিন্তু মুশফিক ওদের চেয়ে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মুশফিককেই আগে রাখবো, কারণ মুশফিক আমাদের বাংলাদেশের হয়ে যে উদাহরণটা সে দেখিয়ে গেল যে আমরাও পারি আর কি। মুশফিক যে তার একটা উদাহরণ, সে যে গড়টা দিয়েছে স্মিথের চাইতে মুশফিকেই বেটার আমরা মনে করছি, যে কম টেস্ট খেলে তার গড়টা মেনটেনেন্স করতে পেরেছে এবং সে একটা মনে করি যে টেস্ট ইতিহাসের একটা হিস্ট্রি বলা চলে, যে আসলে সে কম টেস্ট খেলেও সে কিন্তু এই গড়টাকে মেনটেনেন্স করতে পেরেছে আর কি। আর যেই বিষয়ে একটু আগে বলছিলাম, টেকনিক্যাল বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টাতেই আবার একটু ফেরত আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখেছি কন্টিনিউয়াসলি প্রায় ম্যাচেই শুরুর দিকে এসে রিভার্স সুইপ শট বা সুইপ শট খেলতে গিয়েছেন মুশফিকুর রহিম, বারবার আউট হয়েছেন, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেই বিষয়টা বলা হচ্ছিল যে উইকেটে আগে একটু সেট হবেন, বলের মুভমেন্ট বুঝবেন, দেন আমরা রিভার্স সুইপ বা এই ধরনের যেগুলো আমরা বলি এক্সট্রাঅর্ডিনারি শট বা যদি উদ্ভাবনী শট বলা হয় যে বিষয়গুলোকে, সেগুলো একটু পরের দিকে ট্রাই করাটা মনে হয় বেটার। মুশফিকুর রহিমরা মাঝে অনেক দিন এই কাজগুলো করেছেন, এটা আসলে কি প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার জন্য নাকি নিজের চাপটা রিলিজ করার জন্য? না, এটা ডেফিনেটলি প্রতিপক্ষ একটা উপর প্রেশারটা, যাতে একটা ওই সময় প্রেশার থেকে কিছু প্রেশার থেকে রিলিজ করার জন্য এবং নিজেকে একটু ফ্রি হওয়ার জন্য। আর যে এই জন্যে হয়তো এই কাজগুলো সে হয়তো কিছুদিন আগে সে এই কাজগুলো করতো, কিন্তু অ্যাট দ্য স্টেজে কিছুদিন পরে যখন সে বুঝতে পারছে যে আসলে এইগুলো আসলে এই মুহূর্তে খেলার দরকার নেই এবং টেস্ট ক্রিকেটেও হয়তো এটা আসলে অ্যালাউ না, কিন্তু সে পরবর্তীতে যখন এই জন্য বুঝতে পারছে বিদেশে কিন্তু রাইট ট্র্যাকে আবার চলে আসছে। কিন্তু মাঝখানে একটু যদিও এই জিনিসগুলো তাকে ডিস্টার্ব করছে, এটা আসলে আমি ওই যে এর আগেও বলেছি যে এটা আসলে ওই প্লেয়ারই কন্ট্রোল করতে পারে আসলে আমার এটা করা উচিত কি না। যদি আমি এটা না করি তাহলে কি হতে পারি, একটা সময় এটা আমার বারবার ডিস্টার্ব করতেছে, তো ওটাকে আমি আসলে স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে আজকে দেখেন 1.5 বছরের মতো সেই শটটার মধ্যে নেই, কিন্তু সে কিন্তু একটা ডিসিপ্লিন ব্যাটিংয়ের ভিতরেই আছে। এইটাই তাকে আগায় নিয়ে গেছে মনে করি আজকে, এবং এই মাইল ফলকের দিকে এই কারণেই সে কিন্তু সামনে। মাইল ফলকের কথা বলছিলেন, আরও একজন মমিনুল হক দেশের হয়ে তিনি টেস্টে 13টা সেঞ্চুরি করেছেন। মুশফিকুর রহিম 17তম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস করার পাশাপাশি দেশের হয়ে মমিনুলের যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড, সেই রেকর্ডটা ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিম। মমিনুলের ক্যারিয়ারটাকে ঠিক কেমন লাগে আপনার কাছে এবং কি মনে হয় যে মুশফিককে ছুঁতে পারবেন কিনা?
না, মমিনুলের ক্যারিয়ারটাও আমি মনে করবো যে ও কিন্তু কম না। মমিনুল অল্প সময়ে এসে অনেক বেশি অল্প সময়ে এসে অনেক দূরে, সে একটা অলরেডি সে প্রায় 13টা সেঞ্চুরি করে ফেলেছে। কালকেও একটা সুযোগ ছিল, হয়তো তার চেষ্টা ছিল, হয়তো আনফর্চুনেটলি হয়তো হয়নি, এবং আউটটাও আপনারা দেখেছেন যে আসলে বুটে লেগে উঠে আসছে। হয়তো বা আজকে যখন আপনি ওই লিটনের পাশাপাশি লিটনও একটা মুশফিকের পাশাপাশি লিটনও সেঞ্চুরি করেছে, তো মমিনুলের হতে হতো, কিন্তু মমিনুল কিন্তু ও আর এক ধরনের ট্যালেন্ট, কিন্তু এটা আমরা অস্বীকার করার কিছু নেই। সে তাকে মেরে ধরার জন্য, তাকে যে সামনে নিয়ে যাওয়ার জন্য যে হার্ডওয়ার্কটা, ওর ভেতরে কিন্তু অনেক ধরনের আকাঙ্ক্ষা, মানে হাংরি একটা জিনিস। আমি বেশ কিছুদিন হলো ওর সাথে মাঝে মধ্যে আমার ওখানেও এসেছিল, কিন্তু স্যার পারফর্ম করতে হবে, পারফর্ম করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে আগে যে আসলে আমি কোথায় আছি। সেই জিনিসগুলো আসলে ওকে আগিয়েছি। এর মাঝখানে আমি দেখেছি যে মমিনুল কিন্তু ওকে এই ব্যাটিং রাইট ট্র্যাকে আসার জন্য সে কিন্তু মাঝখানে অস্ট্রেলিয়া চলে গেছিলো হাতুড়ে সিংয়ের কাছে কোচিং, মানে তার এই ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করার জন্য। তো এটা আসলে ওই বুঝতে পারে যে আসলে কোন জায়গাটা গেলে আমার আসলে বেটার ডেভেলপমেন্টটা হবে। অনেকদিন হলো তো কাজ করছে, সেই জায়গা থেকে আমি তাকে সাধুবাদ জানাই যে আসলে পারফর্ম করার জন্য কিন্তু সেটা অস্ট্রেলিয়া চলে গেছে। মানে এটা বলা যায় যে হাতুরু সিংহে মাস্টার হিসেবে অন্তত ভালো ছিল। না, অবশ্যই ডেফিনেটলি তার সাথে অনেকদিন কাজ করে, এটা বোঝাপড়া যখন একটা কোচের সাথে যখন কাজ করে না, আসলে ওইখানে রেজাল্টটা হচ্ছে সবচেয়ে ফ্যাক্টর, যে আমি কার কাছে সাপোর্টটা ভালো পাচ্ছি। হইতে পারে যে কোনো একজন কোচ, কিন্তু এখানে তো কোচেই আর কি। তো সেই দিক থেকে ও হয়তো তার কনফিডেন্সটা ছিল যে আমি হয়তো ওখানে গেলে একটু ভালো করবো, ভালোভাবে আমি আবার নিজে আগের জায়গায় ফ্রেমে আসতে পারবো, সেই জন্য হয়তো একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিল। পরে আমি যখন বসুন্ধরায় আমার একাডেমিতে যখন ও আসলো, তখন ওকে জিজ্ঞেস করি, স্যার আসলে আমাকে কিছু করতে হবে দেশের জন্য, স্যার আমি সামনের দিকে আরো ভালো খেলতে চাই। সেই কারণে মমিনুলও কিন্তু আমি আগের চাইতে দেখছি তার খেলাটা কিন্তু আরো অনেক 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 বেটার, কিন্তু সে কিন্তু আরো অনেক কনফিডেন্টলি কিন্তু সে খেলতেছে। কিন্তু সেদিন মমিনুলও কিন্তু কম না, মমিনুলের কাছে আমরা কিন্তু সামনে 100 টেস্টের একটা স্বপ্ন দেখতে পারি, কিন্তু যে মমিনুলও 100 টেস্ট খেলে দিতে পারে। হোয়াই নট, কেন নয়, অবশ্যই আমরা সেটা দেখতে পারি। আরও বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা আছে। মুশফিকুর রহিম ঐতিহাসিক অর্জনে লিটন কুমার দাস যেই সেঞ্চুরিটা করেছেন সেটা কিছুটা একটু ব্যাকফুটে চলে গেছে, বাট সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আভিজাত্যের শতক নিয়ে, এবং আমাদের সঙ্গে আলোচনায় আছেন আখিনুজ্জামান রুশো, মুশফিক, লিটনদের কোচ যিনি। লিটনের কথা বলছিলাম। লিটন দাসকে বলা হয় যখন তিনি পারফর্ম করেন তার ব্যাটিংটা মোনালিসার হাসির মতো সুন্দর, কিন্তু যখন পারফর্ম কবে করবেন লিটন, সেটা নিয়ে নানান প্রশ্ন সমর্থকদের মনে, ক্রিকেট সংশ্লিষ্ট যারা কাজ করেন, সাংবাদিক কিংবা ক্রীড়াবিদ, সবাই এই ধরনের প্রশ্নগুলো আসলে করেন। তো আজকে সেই জায়গা থেকে দীর্ঘদিন পর লিটন কুমার দাস ইনফ্যাক্ট তিনি 8 টেস্ট পর এবং 15 মাস পরে আসলে সেঞ্চুরি করলেন। লিটন যেই ক্যালিবারের ব্যাটার, তার কাছ থেকে কি এটা আসলে একটু লং টাইম হয়ে যাচ্ছে কিনা? না, আমি লং টাইম তো একটু আমি মানে গ্যাপটা অনেক বেশি কেন? বাংলাদেশের যেই ধরনের কথা প্রচলিত আছে, আজকে একটা সেঞ্চুরি করলে পরবর্তী 10 টেস্ট সে সুযোগ পাবে পারফর্ম না করলেও, এরকমটা আমরা দেখেছি। মানে ব্যাপারটা কি লিটনের ক্ষেত্রে একই রকম হচ্ছে? না, লিটনের ক্ষেত্রে ওইরকম না। লিটনও অবশ্য যদিও বললেন যেটা সময় নিয়েছে, অবশ্যই এটা সময় নিয়েছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। দেখা গেছে যে ও কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো সিরিজের মধ্যে কিন্তু ইনজুরিগুলো কিছু হয়তো ভালো একটা টুর্নামেন্টে গিয়ে ভালো একটা ম্যাচের আগে ইনজুরি হয়েছে, এটাও একটা কিন্তু ওকে একটা সাইকোলজিক্যাল প্রেশারে একটু রেখেছে। আবার কামব্যাক করার জন্য যে একটা সময়ের পরে যে আবার যে খেলা, এই জায়গাটাও কিন্তু ওকে একটু চিন্তিত করে ফেলা যায়। কিন্তু ও যে মানের প্লেয়ার, ও মানে যে কোনো সময় কিন্তু ও বড় স্কোর করে দেওয়ার মতো তার কোয়ালিটি আছে আর কি, তার সেই ক্যাপাবিলিটিটা আছে। কিন্তু লিটন যদিও একটু সময় নিয়েছে, আমি মনে করি এগুলোর পিছনে তার একটা এই যে ইনজুরিটা একটু ফ্যাক্টর ছিল আর কি। এই জায়গা থেকে ইনজুরিটা এমন একটা জিনিস, কিন্তু তাকে কিন্তু সে কিন্তু যে জিনিসটা চায়, একটা জায়গায় যদি ইনজুরিটা চলে আসে, সে জায়গাটা ব্রেকডাউন হয়ে যায়, সে জায়গাটা নিজে ডিস্টার্ব ফিল করে যে আসলে এটা আমার সাথে কি হচ্ছে, হয়তো এটাও একটা হইতে পারে। কিন্তু সে যে এই যে আজকে যে সে যে সেঞ্চুরিটা করলো, তো আজকে সে বুঝিয়ে দিল যে আসলে কতটা কনফিডেন্ট হলে সে, এবং কাল থেকে তার খেলাটা দেখেছি আমি যে সে মানে প্রথম থেকে সে খুব কনফিডেন্টলি খেলছে, মানে কোনো নেগেটিভ নাই কিন্তু এর ভিতরে, মানে ফ্রি, মনে হয় যে মাঠে যায় সে মানে সেট হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি তার চিন্তাধারা, তার কনফিডেন্টটাই তাকে কিন্তু আজকে এই একটা শতক করার জন্য তাকে মমিনুলের 50, মুশফিকের সেঞ্চুরির পরে লিটন কুমার দাসের এই সেঞ্চুরিটা মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের উপরে বাংলাদেশের যে ডমিনেশন সেটা বজায় রেখেছে। তবে লিটন দাস এখন পর্যন্ত, তার ডেবু হয়েছে অনেক আগে, আমরা বছর দুয়েক আগেও লিটনদের বলতাম যে নতুন তারকা বা নতুন সেন্সেশন,
এই সময়টা কি আসলে লিটন কুমার দাসরা অনেক বেশি নিয়ে ফেলেছেন বলে মনে হয় আপনার? না, এটা আসলে কখনো কোনো প্লেয়ারের ক্ষেত্রে একটু গ্যাপ থাকে, আবার যখন সে কামব্যাক করে কিন্তু সেই ওই যে গ্যাপটাকে কিন্তু কামব্যাক করার পরে কিন্তু হয়তো বা লিটন সামনের দিকে হয়তো দেখবেন যে হয়তো এই কামব্যাক করাটা হয়তো তার জন্য পজিটিভ হতে পারে, যে গ্যাপটা নিচে সেই গ্যাপটাকে সে সামনের দিকে সে পূরণ করে দিতে পারে। আর্লি হয়তো সে হয়তো যে একটা এই গ্যাপের মধ্যে যে রানটা করা দরকার ছিল, দেখা গেলো যে পরবর্তীতে সে এই যে কামব্যাক করছে, আমি আশা করি সে এখন সামনের দিকে কিন্তু খুব যেগুলো যদি ইনজুরিতে না আসে, আর আশা করি আমি সে ইনজুরিতে পড়বে না, আমি দোয়া করি, বাট তার কাছে কিন্তু আমরা অনেক কিছু আশা করি, সে অনেক কিছু দিতে পারে বাংলাদেশকে এবং দেওয়ার মতো তার কিন্তু অ্যাবিলিটি আছে। তো ডেফিনেটলি লিটন কিন্তু ওই শেপের দিকেই যাচ্ছে, তার চিন্তাধারাটা সে এখন ম্যাচিউড হয়ে গেছে, তার চিন্তাধারাটা কিন্তু এখন যাচ্ছে না। এখন এই যে মুশফিকের শতক দেখে তার হয়তো আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে, হাঙ্গরিটা আরও বেড়ে যাবে যে মুশফিক ভাইয়ের মতো আমিও এরকম একটা ইতিহাস গড়তে চাই, সেটা লিটনের পক্ষেও সম্ভব, কিন্তু আমরা ডিজার্ভ করি যে লিটন এটা পারবে আর কি। হ্যাঁ, সেটাই প্রত্যাশিত। বিগত সময়ে যে অভাবগুলো আমরা দেখেছি, যে শূন্যতা দেখেছি, সেই জায়গাগুলো সামনে ধারাবাহিকতা দিয়ে লিটন কুমার দাস পূরণ করবেন, এটাই প্রত্যাশিত। এবং সিলেট টেস্টে একটা ব্যাপার, মাহমুদুল হাসান জয় তিনি দীর্ঘদিন পর সেঞ্চুরি করলেন এবং সিলেট টেস্টে আপনার আরেকজন ছাত্র হাসান মুরাদ তার টেস্ট অভিষেক হলো এবং টেস্ট অভিষেকেই তিনি 6টি উইকেট নিয়েছেন। দুজনকে নিয়ে মানে আপনার কি মনে হয় যে ওনারা দুজন কি লম্বা রেসের ঘোড়া হবেন কিনা? না, অবশ্যই মাহমুদুল হাসান জয়, আমি তো মনে করি সে একজন সে ভালো একজন টেস্ট প্লেয়ার হিসেবে নিজেকে সে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মাহমুদুল হাসান আমি ডিজার্ভ করি সে আরও অনেক দূর যাবে এবং তার খেলার যে ধরন, আসলে তার খেলার ধরনটা কিন্তু একটু ডিফারেন্ট, কিন্তু সে কিন্তু গুছায়, ওই যে বললাম ডিসিপ্লিন, এর ভিতরেও ডিসিপ্লিনটা কিন্তু খুব বড় একটা বিষয়। কিন্তু মাহমুদুল হাসানের মধ্যে সেই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখছি যে মাহমুদুল হাসান ওই ক্যাটাগরিতেই যাচ্ছে এবং মাহমুদুল হাসান ওইভাবেই খেলে। কিন্তু ছোট করে হাসান মুরাদের ব্যাপারে জানতে চাই যে অনেকদিন পরে একজন ভালো লেফট আর্ম স্পিনার পেল কিনা। তাইজুলদেরও আমরা মানে অনেকটাই শেষের দিকে চলে এসেছে তাদের ক্যারিয়ার, হয়তো আর কিছুদিন খেলবেন, এরপরে নেক্সট হাসান মুরাদকে নিয়ে প্ল্যান করা যায়। হাসান মুরাদ অবশ্যই ডেফিনেটলি যে সে যে অনেকদিন পরে, তাইজুল তো অনেকদিন সার্ভিস দিয়ে যাচ্ছে, তো এখানেও একটা কম্পিটিশন আছে, যাতে তাইজুলের কম্পিটিটর তো কে, আমরা হাসান মুরাদকে দেখতে পাচ্ছি। হাসান মুরাদও হয়তো তার সে অপেক্ষা করছিল আমি কখন একটা এরকম একটা টেস্টের সুযোগ পাবো, সেই টেস্টে আমাকে অবশ্যই ভালো করতে হবে এবং এই ভালো করার যে চাওয়াটা, এই জিনিসটাই কিন্তু একটা প্লেয়ারকে সামনের দিকে নিয়ে যায়। না চাইলে কিন্তু এই ধরনের একটা ভালো, এই যে লাস্ট টেস্টে যে 6 উইকেট পাইছে, এটা চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং হাসান মুরাদ চাইছে এই জন্যে, এবং সে যেভাবে বল করতেছে সেভাবে যে ট্র্যাকটাতে বল করতে চাইছে, যে জায়গাটা করলে সে উইকেট পাবে, উইকেটের ধরন অনুযায়ী বলটা করছে বিধায় সে কিন্তু ভালো বোলিং করে দিয়েছে এবং সেটা ভালো অর্জন করতে পেরেছে। কিন্তু তাই হাসান মুরাদ, আমরা যারা মাহমুদুল হাসান, এদের কাছে আমরা ভবিষ্যতে আরও কিছু আমরা ভালো জিনিস আশা করতে পারি আর কি। আধুনিক ক্রিকেটের হিসেবে মানে আপনার কি মনে হয় যে তার বোলিংয়ে যেই ধরনের অস্ত্রগুলো আছে বা বোলিংয়ে যেই ধরনের ভ্যারিয়েশনগুলো আছে আরও কিছু অ্যাড করা জরুরি? না, এটা আসলে আমি মনে করি যে হাসান মুরাদ তো কেবল শুরু করেছেন, কয়েকটি টেস্টেই মাত্র হলো, তো হাসান মুরাদ হয়তো আরও কিছুদিন আমার গেলে তারপরে হয়তো এই বিষয়টা নিয়ে যারা আমাদের কোচিং স্টাফ যারা আছে হয়তো চিন্তা ভাবনা আরও পরামর্শ দেবেন যে একটু উপর লেভেলে গেলে কী ধরনের এক্সপেরিমেন্টগুলো, মানে ভ্যারিয়েশনগুলো কখন করতে হয়, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো তো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এটা আস্তে আস্তে হাসান মুরাদকে ওইভাবে ট্রেন করে গড়ে তুলবেন তারা। আমিও আশা করি হাসান মুরাদ আসলে ওই ধরনের ছেলে, সে কিছু লার্ন করতে চায়, এখানে লার্ন করে সে পরে এই কাজগুলো এক্সিকিউট করতে চায় এবং ওর ভিতরেও এখন ওই জিনিসটা চলে আসছে যে একটা টেস্ট বা টেস্টে কী ধরনের ভ্যারিয়েশন দরকার, ভ্যারিয়েশন করতে গেলে আসলে কখন করতে হয়, এটা সময় সেটা বলে দিবে। আজ হাসান মুরাদ আসলে আধুনিক ক্রিকেটে খুব দ্রুতই আসলে ফ্ল্যাশ হয়ে যায় যে কে কোন ধরনের বোলার কাকে কিভাবে মোকাবেলা করতে হবে এবং এই জন্যই আসলে ভ্যারিয়েশনগুলো অনেক জরুরি। আলোচনার এই পর্যায়ে আরও আলোচনা করছিলাম আভিজাত্যের শতক নিয়ে, তবে আলোচনা থেকে একটু শিফট করে এখন চলে যেতে চাই বিপিএল বিভ্রাটে, আর একই সঙ্গে বীরপুর টেস্ট নিয়েও একটু কথা আছে, কারণ শেষ মুহূর্তে এসে 43 রানে 5 উইকেট পড়ে গিয়েছে বাংলাদেশের, যে স্কোরটাকে ভাবা হচ্ছিল যে হয়তো 600-র দিকে যেতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আখিরুজ্জামান রুশো, ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটারদের কোচ, এবং ডেফিনেটলি এই ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে শেষ মুহূর্তে এসে আমরা ভাবছিলাম যে হয়তো কমপক্ষে 600 রান করবে বাংলাদেশ, সেখান থেকে এই 433 রানে 6 উইকেট যখন পড়লো, এরপর থেকে 469 রান, এর মধ্যে আরও 5টি উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তো এই যে দ্রুত উইকেট হারানোর প্রবণতা, মানে এটা কি ওই যে মনে হয় যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছি আমরা, হচ্ছে 450 রান করে ফেলেছি, খুব বেশি রান আর করার দরকার নেই, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা ওই রকম না। এখন দেখুন, এখন আমাদের আজকে কিন্তু ম্যাক্সিমাম উইকেটগুলো যারা যতগুলো আউট হয়েছে সবগুলো স্পিনারই নিয়েছে আর কি। তো এখানে আমি বলবো যে হয়তো একটা টার্গেট ছিল যে এত রান করবো 500, আমি তো ডিজার্ভ করছিলাম 500+ হবে আর কি। তো হয়তো বা আমাদের যে সেট ব্যাটসম্যানরা আউট হওয়ার পরে যে একটা
উইকেটে গিয়ে একটু ধৈর্য সহকারে খেলা বা পরের যে ব্যাটসম্যানরা সেটা হয়তো তারা হয়তো গিয়ে হয়তো অ্যাডজাস্ট করতে পারেনি, স্পিনটাও সেরকম করতেছিল, সেটার সাথে ওরা মানে বুঝে উঠতে পারার আগেই কিন্তু আউটগুলো হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে হয়তো বা তারা আরেকটু যদি অ্যাটেনশন থাকতো তাহলে আমার হয়তো স্কোরটা একটু বড় হতে পারতো আর কি। এবারে বিপিএল এর প্রসঙ্গে ফিরতে চাই এবং গতকাল যেই ব্যাপারটা হয়েছে যে আরও একটা নোটিশ এসেছে বিসিবি থেকে, যেখানে বলা হচ্ছে যে 23 তারিখে পরিবর্তিত সময় দেওয়া হয়েছিল বিপিএল এর খেলোয়াড় নিলামের, তবে সেটাকে আরও 7 দিন পিছিয়ে 30 নভেম্বর করা হচ্ছে। এবং তারা বলেছে যে মানে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে মানে বন্ডিং ঠিক করার জন্য এবং একই সঙ্গে সুসংগঠিত নিলাম করার জন্য এই ডেটটাকে পেছানো হয়েছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন পর্যন্ত তাদের যে গ্যারান্টি মানি সেটা জমা দিতে পারেনি। তো আপনার কি মনে হয় যে প্রশাসনিক দিকটাতে, যেহেতু আপনি কোচ, প্রশাসনিক দিকটাতে সেভাবে না যাই, তবে আপনার কাছে কি মনে হয় যে এই যে সময়টা হচ্ছে ডিসেম্বরের 17-18 তারিখ থেকে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে, যদি সেই সময় শুরু হয় তাহলে এই 17-18 দিনের মধ্যে কি প্লেয়ার নিলামের পরে প্লেয়ার বাছাই করা, দেন তাদেরকে নিয়ে পুরো একটা খেলোয়াড় এনভায়রনমেন্ট, একটা টিম গোছানো, টিমের পরিকল্পনা ঠিক করা, প্র্যাকটিস, বন্ডিং ঠিক করা, সব মিলিয়ে কি মানে কোচদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা? প্রশ্নটা আপনার জন্য অনেক প্রাসঙ্গিক, কারণ আপনি বরিশাল বুলসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। না, আমি যেটা মনে করি যে আপনি যেটা বললেন যে আমাদের হয়তো একটু পিছিয়ে গিয়েছে, আবার ডেটটা পিছিয়ে দিয়েছে। তো আসলে বর্তমান যারা এই বিপিএল নিয়ে যাদের চিন্তা ভাবনা, তারা তো চিন্তা ভাবনা করছেন যে এই বিপিএলটা যেন একটা কোয়ালিটি সম্পন্ন বিপিএল হয়, এবং এর পাশাপাশি অনেকগুলো বিষয় আছে, যেমন এনারাও চেষ্টা করছেন যেন হাই কোয়ালিটি প্লেয়াররা যাতে এখানে আসি এবার পার্টিসিপেট করে আর কি। বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি যখন বিপিএলে কাজ করেছিলাম তখন যেমন ক্রিস গেইলের মতো প্লেয়াররা, টপ ক্লাস প্লেয়াররা তার সাথে কাজ করে গেছে, মাঝখানে একটু প্লেয়ারদের একটু ওই কোয়ালিটি কেটে আছে। এখন এনারা যখন আসছেন যে বর্তমান কমিটি, তারা কিন্তু চেষ্টা করছে যাতে কোয়ালিটি সম্পন্ন একটা বিপিএল হবে, ভালো প্লেয়ার খেলবে, এবং ভালো প্লেয়ারই যখনই খেলবে তখন আমাদের দেশের ক্রিকেটের যারা এদের সাথে পার্টিসিপেট করবে তারা কিন্তু ওদের কাছ থেকে, ভালো প্লেয়ারদের কাছ থেকে শিখতে পারবে। কিন্তু তো কোয়ালিটি প্লেয়ারের সাথে না খেললে কোয়ালিটি প্লেয়ার জন্মেবে না, এবং এই জন্য তারা হয়তো চেষ্টা করছেন। এবং এই যে বললেন যে ওনার যারা, যে টিম যারা, এটাও তারা একটা প্লেয়ারদের বলবে যে আর্থিক বিষয় যেটি আছে এটা যারা তারা 100% এই পয়সাগুলো তারা যেন পায়, মানে এইগুলো সার্বিক চিন্তা ভাবনা করেই হয়তো তারা যেটা হয়তো মনে করছেন যে আচ্ছা ভালো বিপিএল হবে, ছেলেরা আমাদের যাতে উপকৃত হয়, ছেলেদের পয়সাটা যেন তারা সুন্দরভাবে উপকৃত হলো, ছেলেরা উপকৃত হলো। কিন্তু মাঠের ক্রিকেটে প্লেয়ারদের জন্য দ্রুত মানিয়ে নেওয়া এবং একই সঙ্গে যদিও এখন অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশে বিদেশে অনেক ক্রিকেট খেলছেন, একজন কোচের জন্য আসলে এটা কতটা না, এটা আসলে যেহেতু টি20 তো এটা হচ্ছে শর্ট ভার্সন, এইটা আমার মনে হয় একটা 2 সপ্তাহ একটা সময় পেয়ে গেলে এটা তাড়াতাড়ি কুইক অ্যাডজাস্ট করে নিতে পারে, কারণ টি20 তো মানে এটা শর্ট ভার্সনের খেলা। এইটার জন্য এই যে সময়টা তারা যে সময়টা তারা আপনি বললেন, এটা আমার মনে হয় যে এনাফ টাইম আর কি, যে এটাতে তারা মানিয়ে নিতে পারবে আর কি। টি20 ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটের ফেরিওয়ালা কিংবা মানে আপনি যদি খুবই উঁচু দরে কাউকে মাপেন তাহলে ক্রিস গেইলের কথা নিঃসন্দেহে বলতে হবে। আপনি তার কোচ হিসেবে ছিলেন, ক্রিস গেইলের কোন গুণটা আপনি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দেখতে চান? না, ক্রিস গেইলের গুণাবলীটা আসলে অন্যরকম। আমি আসলে আমার ওর কাছ থেকেই দেখা, আমি ওকে হয়তো যখন হয়তো আমাকে বলতে কোচ তুমি আসো একটু বল ফিল্ডিং করো, আমি ওর গুণটা হলো কি, তার একটা রুটিন ওয়ার্ক আছে, কিন্তু যে রুটিন ওয়ার্কগুলো আমি মুশির মধ্যে আছে, আমাদের এই যে আমাদের লিটনের মধ্যে আছে, আমাদের এই মমিনুলের ভিতরে আছে, যে ওর রুটিন ওয়ার্ক। ও আসলে যে একটা রুটিন থাকে যে আসলে আমি প্র্যাকটিস ম্যাচের আগে আমি কোন কাজগুলো করবো, কোনটা আমি কাজগুলো আমাকে ওইখানে যে কনফিডেন্ট এটা করবে সেটা, এই যেমন আমি যদি বলি, সে হয়তো যে স্ট্রোকগুলো খেলবে, যে শর্টসগুলো খেলবে, সেই শর্টসগুলো আসে কিন্তু সে আসে আগে ব্যাটের মিডলে নিয়ে সে খেলার চেষ্টা করে আর কি। আপনার কি কোনোভাবে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা লম্বা ইনিংস খেলতে পারে না, বা তাদের গড়টা খুব বেশি সমৃদ্ধ নয়, কিংবা ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হয় না? এটার কি কারণ তারা অল্পতেই বেশি সন্তুষ্ট হয়ে যায়? না, অল্পতে সন্তুষ্ট না, ব্যাপারটা যেরকম আমি একটা 50 করলাম, আমার সেঞ্চুরি করার দরকার নেই, আমার তো দলের জায়গা হয়ে গেছে। মানে না, এইখানে একটা বিষয় লাগে যে হ্যাঁ একটা 50 করলাম, 50টাই মনে হয় না, আসলে এখানে একটা বিষয় যে একটা 50-র পরেও যায় ইনিংসটাকে আরও একটু বড় করা যায়। এই যে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশন ওই সময় যে একটা অন্যদিকে মনে যায় 50 হয়ে গেছে, আমার মনে হয় এই যে পরের চিন্তাটা যারা একটা 50 করতে পারে, এই চাওয়াটাই কিন্তু আমাদেরকে একটু পিছিয়ে দিয়েছে। এই সময় যদি চিন্তা ভাবনা করে যে এই 50
কারণ আবার একটা নতুন করে আবার একটা আমাকে আবার স্টার্ট করতে হবে আর একটা 50 করার জন্য, তাহলেই কিন্তু আমাদের স্কোরগুলো বড় হয়ে যায়। এই জায়গায় ল্যাক অফ কনসেন্ট্রেশনটা হয়তো একটু এনার্জির বিষয় আছে, তারপরে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো তারা হয়তো ওই মুহূর্তে হয়তো। ঋষভ ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মিরপুরে অবশ্যই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম, এবং সেই ইতিহাসকে সঙ্গী করে, ইতিহাসকে অনুপ্রেরণা মেনে নতুন যারা ক্রিকেটার আছেন তারা বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এখন মাঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।